নেক্সট হেডিং করবি আলফা পরীক্ষার পর্যবেক্ষণ। তো আমরা কি দেখতে পাচ্ছিলাম যে বেশিরভাগ আলফা কণা বেরিয়ে যাচ্ছিল। তাহলে ফার্স্ট পয়েন্ট ওটাই লেখ যে অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে পর্দায় আঘাত করে। নাম্বার 2 লিখবি সামান্য কিছু আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত হয়। আর নাম্বার 3 লিখবি অতি অল্প সংখ্যক আলফা কণা ব্র্যাকেটে লিখবি প্রায় 20,000-এর মধ্যে একটি নব্বই ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তো এখান থেকে কি কি বোঝা যায়, কি কি সিদ্ধান্ত নেওয়া যায়, তো সেটা হচ্ছে নেক্সট হেডিং। তো লেখ আলফা পরীক্ষার সিদ্ধান্ত। নাম্বার 1 লেখ, আমি মুখে বলছি লেখ, একটু বড় লেখাগুলো এই জন্য মুখে বলছি লেখ। যেহেতু অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে যায়, ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে যায়, সুতরাং সুতরাং পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। যেহেতু অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে বেরিয়ে যায়, সুতরাং পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। নাম্বার 2 লিখবি আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত। আবার আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত, আবার ধনাত্মক চার্জই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত এবং ধনাত্মক চার্জই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। অতি অল্প পরিমাণে আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত হয়। অতি অল্প পরিমাণে আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত হয়, সুতরাং পরমাণুর সমগ্র আয়তনের তুলনায়
অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং ভর কেন্দ্রীভূত থাকে। পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং ভর কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, নেক্সট সেটিং কর রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। এক নাম্বার লেখ, একটি পরমাণু দুটি অংশে বিভক্ত, ছোট্ট হাইফেন দিয়ে, ধনাত্মক নিউক্লিয়াস আর নাম্বার 2 দিয়ে ঋণাত্মক ইলেকট্রন। সেকেন্ড পয়েন্ট লিখবি, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। নাম্বার 3, নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় ক্ষুদ্র। পরমাণুর ব্যাস প্রায় 10⁻⁻8 সেন্টিমিটার হলেও নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 সেন্টিমিটার হয়। চার নাম্বার, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে। 5 নাম্বার পয়েন্ট, নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক প্রোটনের সংখ্যা নিউক্লিয়াসের বাইরে উপস্থিত ঋণাত্মক ইলেকট্রনের সাথে সমান। ঋণাত্মক ইলেকট্রন সংখ্যার সাথে সমান। ইলেকট্রন সংখ্যার সাথে সমান। নাম্বার 6, এটা মনে হয় সুশোভনরা দেখ, এটা লেখা মনে হয়নি 6 নাম্বার পয়েন্টটা। যদি লেখা না হয়ে থাকে ওটা লিখে নে, ওখানে জায়গা না থাকলে স্টার দিয়ে অন্য কোথাও লিখে নে।
পজিটিভ পজিটিভ না ধনাত্মক ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বিকর্ষণ বল ইলেকট্রনের ঘূর্ণনজনিত অপকেন্দ্র বলের সমান ও বিপরীত। দেখ, তুই যদি অপকেন্দ্র বলটা কি, তুই যদি ওই কোন একটা দড়িতে, ধর দড়ির এন্ডে একটা ইট নিয়েছিস, নিয়ে ঘোরাচ্ছিস, তাহলে দেখবি ইটটা কোন দিকে চলে যেতে চায় বল? বাইরের দিকে ছিটকে যেতে চায়, তা হ্যাঁ কি না? আজকে ওই দড়িটা হট করে ঘোরাতে ঘোরাতে তুই কেটে দিস, দড়িটা ঘোরাচ্ছিস মানে সার্কেলে ঘোরাচ্ছিস, এই যে কেটে দিস, তাহলে কি হয়? দড়িটা এরকম ছিটকে যায়। তো কোনো বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয়, তখন ওই বস্তুটার ওপর বাইরের দিকে একটা বল সবসময় কাজ করে, এটাকেই বলা হয় অপকেন্দ্র বল। তাহলে সিমিলারলি নিউক্লিয়াস মাঝখানে আছে, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, তাহলে ইলেকট্রন যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ইলেকট্রনের উপরও কি একটা অপকেন্দ্র বল বাইরের দিকে চেষ্টা করছে। তাহলে আজকে যদি এরকম হতো, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার চেষ্টা করতো, তাহলে তো পরমাণুর যে স্ট্রাকচারটা বা পরমাণুর গঠনটা, সেটা একটা অসুস্থিত হতো, মানে সুস্থিত থাকতো না। যে কোনো সময় ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, তাহলে সুস্থিত না। বাট অ্যাকচুয়ালি কি হচ্ছে, পজিটিভ নেগেটিভকে কি করে বল? অ্যাট্রাক্ট করে। তাহলে পজিটিভ আবার নেগেটিভকে যেহেতু অ্যাট্রাক্ট করছে, এবং এই যে অ্যাট্রাকশন বা যে আকর্ষণ বল, সরি এটা বিকর্ষণ লেখা হয়েছে, এটা আকর্ষণ হবে। পজিটিভ আর নেগেটিভের মধ্যে আকর্ষণ কাজ করে, এটাকে একটু ঠিক কর। আকর্ষণ বল কি করছে না, এই অপকেন্দ্র বলের বিপরীতে কাজ করছে, এবং বিপরীতে কাজ করায় কি হচ্ছে, নেট ফল বা লব্ধি বল কত হয়ে যাচ্ছে বল? শূন্য। লব্ধি সম্বন্ধে তোদের আইডিয়া আছে? তাহলে এই পরমাণুটা সুস্থিত বলা যায়, তাহলে পরমাণুটা সুস্থিত বলা যায়। ঠিক আছে, তো নেক্সট হেডিং কর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। এটাও লেখা ছিল তোদের? হ্যাঁ স্যার, 3টে পয়েন্ট লিখেছিলেন। মানে এটাই লাস্ট লিখেছিলাম, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তার মানে তোদের নিউট্রন থেকে শুরু হবে। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি খুবই ইম্পর্টেন্ট, লিখতে দেখ। আচ্ছা, ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী ছিল। ম্যাক্সওয়েল মানে এটা তোরা পরবর্তীকালে মানে 11-12ও পড়বি না, যদি ফিজিক্স নিয়ে পরে পড়িস তাহলে দেখতে পাবি। ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী ছিল, ইনি কি বলেছিল, যে কোনো আধানগ্রস্ত সাব অ্যাটমিক পার্টিকেল, আধানগ্রস্ত মানে হচ্ছে যার চার্জ আছে, আর সাব অ্যাটমিক মানে ক্ষুদ্র যে কোনো কণা, মানে ধর ইলেকট্রন হোক, প্রোটন হোক, মানে আধানগ্রস্ত যে কোনো কণা যদি গতিবেগে থাকে, ঠিক আছে, যদি আবর্তন করে মানে সমবেগে গতিতে থাকে, বা কোনো আধানগ্রস্ত কোনো কণা যখন আবর্তন করবে, তখন সে নিরবিচ্ছিন্নভাবে বা কন্টিনিউয়াসলি কি করবে, শক্তি বিকিরণ করতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এটা উনি প্রমাণ করেছিল এবং দেখিয়েছিল। তাহলে ভালো করে দেখ, নিউক্লিয়াসের চারপাশে নেগেটিভ আধানগ্রস্ত ইলেকট্রন সবসময় ঘুরতে থাকে। তাহলে ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী যে কোনো আধানগ্রস্ত পার্টিকেল আবর্তন করার সময় যদি এনার্জি লুজ করে,
বা এনার্জি বিকিরণ করে, তাহলে একটা সময় কি হবে বল, ইলেকট্রন শক্তি যত ক্ষয় হবে, ইলেকট্রনের শক্তি কম হতে হতে কোথায় পড়ে যাবে বল, নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে। এটা কি বললো ম্যাক্সওয়েল, এটা বললো যে, মানে ম্যাক্সওয়েল বলেনি যে ইলেকট্রন পড়বে, ম্যাক্সওয়েল ইলেকট্রন নিয়ে তার এক্সপেরিমেন্টই করেনি। ম্যাক্সওয়েল এমনি একটা পার্টিকেল নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন যে এটা হচ্ছে, তাই তিনি বলেছিলেন যে কোনো আধানের জন্য এটা ট্রু, যে কোনো আধানগ্রস্ত পরমাণু মানে আধানগ্রস্ত কণা, ক্ষুদ্র কণা যদি আবর্তন করে সে সবসময় শক্তি বিকিরণ করবে। এটা ম্যাক্সওয়েল আলাদা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছে। এবার সেই কথাটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, কেন এখানে ইলেকট্রন একটা আধানগ্রস্ত এবং এখানে সেও আবর্তন করছে, তাহলে সেও যদি আজকে শক্তি বিকিরণ করে, তাহলে ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে কমতে কমতে তার নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা। আজকে যদি এই ঘটনাটা হয়, নিউক্লিয়াসে সে পড়ে যায়, তাহলে পরমাণুটা কি আর থাকলো? পরমাণুর আর স্থায়িত্বই থাকলো না, তাই তো? তো কিন্তু এই যে ঘটনাটা, এটা তো হচ্ছে না আসলে, পরমাণু তো একটা স্থায়ী জিনিস। কিন্তু রাদারফোর্ডের যা সিদ্ধান্ত, সেখান থেকে আমি এটাকে ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করতে পারছি না। রাদারফোর্ডের যে সিদ্ধান্তগুলো বা রাদারফোর্ডের যে মডেল, এই মডেলের সাহায্যে কি হচ্ছে বল, আমরা পরমাণু স্থায়িত্বকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না। তাহলে এটা প্রথম ত্রুটি। নেক্সট ত্রুটি দেখ, আমি লেখাচ্ছি, আগে শুনে নে। নেক্সট ত্রুটি দেখ, তাহলে ইলেকট্রনটা তো ঘুরছিল, সে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করছে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা শক্তির সাথে তোরা 11-এ উঠলে পড়বি যে, মানে একটা ফর্মুলা পড়বি যে ই ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট বাই ল্যামডা। ল্যামডাটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, আর ইটাকে বলা হয় শক্তি। যে প্রত্যেকটি শক্তির সাথে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। মানে আজকে যে আমরা কোনো কিছু লাল কালার, মানে আজকে ধর কোনো আলো এসে পড়ছে, সেই আলোটা দেখতে লাল, তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, তার শক্তিও আলাদা। আজকে যদি সেই কালারটাই নীল হয়, তাহলে নীলের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু হয়, নীল কালারের তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু আলাদা, তার শক্তিও আলাদা। বুঝতে পেরেছিস তো? যাই হোক, তো যদি আজকে আমি ম্যাক্সওয়েলকে সত্যি ভেবে নিই, তাহলে ম্যাক্সওয়েল অনুযায়ী ইলেকট্রন যদি এখন কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করে, তাহলে তার যে বর্ণালীটা পাবো, বর্ণালী তো পড়েছিস তোরা, তাহলে যে তাদের যে বর্ণালী, বর্ণালী মানে হচ্ছে সেই শক্তির যে করাসপন্ডিং কালার, বুঝতে পারছিস, স্পেকট্রাম যেটাকে বলে। তো বর্ণালী যেটা পাবো সেটা নিরবিচ্ছিন্ন পাওয়া উচিত, কারণ ইলেকট্রন যেহেতু ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করছে, তাহলে কালারটা পাওয়া উচিত নিরবিচ্ছিন্ন। মানে প্রথমটা অনেকটা লাল পুরোটা, তারপরে নীল, তারপরে সবুজ, মানে প্রত্যেকটা কালার পরপর থাকবে, কোনো কি বল মানে মাঝখানে কোনো গ্যাপ নেই। বুঝতে পারছিস তো? প্রত্যেকটা কালার পরপর থাকবে, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত। বাট অ্যাকচুয়ালি সেটা পাওয়া যায় না। অ্যাকচুয়ালি কি হয়, এরকম একটা লাল, একটা লাইন অল্প, তারপরে আবার কালো, মানে অন্ধকার, কালো মানে অন্ধকার, বুঝতে পেরেছিস তো? দিয়ে অনেক বাদে আবার একটা সবুজ হয়তো পাওয়া গেল এখানে। মানে নিরবিচ্ছিন্ন বর্ণালী না, পাওয়া যায় রেখা বর্ণালী, ঠিক আছে। আসলে তারা রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী তৈরি করে। রাদারফোর্ডের মডেল এই ঘটনাটাকেও এক্সপ্লেন করতে পারে না। এছাড়াও রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে এই যে ইলেকট্রনগুলো একটা কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথের ব্যাসার্ধ বা সেই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের গতিবেগ কত হতে পারে, বা সেই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের শক্তি কত হতে পারে, এইগুলো সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না। তো লেখ ফার্স্ট পয়েন্ট, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী আধানগ্রস্ত কণা
আবর্তন করলে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে। ইলেকট্রনের ক্ষেত্রে এরূপ হলে ইলেকট্রনের শক্তি ক্রমশ হ্রাস পাবে এবং সবশেষে নিউক্লিয়াসে পড়ে যাবে। সুতরাং এই মডেলের সাহায্যে নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না। নিউক্লিয়াস বলছি, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না। নাম্বার 2, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি বিকিরণ করলে নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখা উচিত, কিন্তু প্রকৃতপক্ষে বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী দেখা যায়। এই মডেল এই ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না। তিন নাম্বারটা মুখে বলছিলে যে এই মডেল থেকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কক্ষপথগুলি, এই মডেল থেকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কক্ষপথগুলির ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ এবং শক্তি সম্পর্কে জানা যায় না। এইবার ঋতজিরা সুশোভন লেখা শুরু কর। নিউট্রনের আবিষ্কার। বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার। এটা কে করেছিল না? স্যাডউইক। বেরিলিয়াম ধাতুর ওপর
বেরিলিয়াম ধাতুর উপর তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণা দ্বারা আঘাত করে এক বিশেষ আদানবিহীন, মানে কোনো তড়িৎ, মানে চার্জ না কোনোভাবে, আদানবিহীন ক্ষুদ্র কণার নির্গমন দেখা যায়, যা কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত নয়, ঠিক আছে, এবং কণাগুলির ভর একটি প্রোটনের ভরের সাথে সমান। যেমন বেরিলিয়াম 9 4, একে কি করা হচ্ছে, একটা আলফা কণা, আগের দিন বোঝানো হয়েছিল, আলফা কণা মানে হিলিয়াম 4 2 এর স্রোত। তাহলে আলফা কণা দ্বারা যদি আমি আঘাত করি, তাহলে কার্বন তৈরি হচ্ছে আর একটা নিউট্রন তৈরি হচ্ছে। নিউট্রনকে এইভাবে লেখা হয়, এটা হচ্ছে নিউট্রন লেখার সাইন। ওকে, নেক্সট দেখ, মোটামুটি চ্যাপ্টারটা শেষের দিকে। এরপর আমরা কি করব না, এই নিউট্রন প্রোটন এগুলোর ভর কত বা এগুলোর কতটা আধানগ্রস্ত, মানে কতটা চার্জ হয়, সেইটা আমরা দেখব। তো এইভাবে লিখবি, কণা, ভর, আধান, চিহ্ন। তো প্রথমে হচ্ছে প্রোটন। তো প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি এসআইতে, ঠিক আছে। যদি তুই সিজিএসে করিস তাহলে তুই 10⁻⁻24 পাবি, ঠিক আছে। আধান কত, প্লাস 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম এসআইতে। আর যদি সিজিএসে করতে চাস, প্লাস 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। এটা হচ্ছে আধানের কি ইউনিট বল, সিজিএস ইউনিট। আর প্রোটনের চিহ্ন কিরকম হয়, হাইড্রোজেন পরমাণুর মতো দেখতে। এটা হচ্ছে
প্রোটনের চিহ্ন, বা প্রোটনকে পি দিয়েও লিখতে পারিস এমনি, মানে নর্মাল যে পি লেখা দিয়ে প্রোটন বোঝায় সেটাও লিখতে পারিস, ঠিক আছে। হাইড্রোজেন না, হাইড্রোজেন প্লাস লেখ, হাইড্রোজেন প্লাস। হাইড্রোজেন প্লাসে একমাত্র প্রোটন থাকে, একটাই প্রোটন আছে দেখ। মানে জেনারেলি হাইড্রোজেনে কি ছিল, এরকম ছিল, তো হাইড্রোজেন প্লাস হয়ে গেল ইলেকট্রনটা বেরিয়ে গেল, ঠিক আছে। বা এমনি পিও লেখা যায়, পি লেখাটাই বেশ। তারপরে হচ্ছে ইলেকট্রন, তো ইলেকট্রনের ভর অনেক কম হয়, 9.11 ইন্টু 10⁻³ কেজি। আধানগুলো সেম হয় কিন্তু মাইনাসে। ঠিক আছে। আর ইলেকট্রনকে সাধারণত স্মল ই দিয়ে ডিনোট করা হয়, -1 লিখতে পারি চার্জ বোঝানোর জন্য, আর কিছু না, নিচে -1 লিখতে পারি। বাট লেখে অনেকে, না লেখে না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে নিউট্রন। নিউট্রনের ভর হচ্ছে 1.6750 ইন্টু 10⁻⁻27 কেজি, মানে প্রোটনের থেকে সামান্য বড়। এটা 0, আর প্রোটনকে তো এই যে N10 এইভাবে লেখা হয়। ঠিক আছে। এইবার আমরা কতগুলো পার্থক্য লিখবো। তো প্রথম পার্থক্যটা হচ্ছে ইলেকট্রন ভার্সেস নিউট্রন। তো বাঁদিকে ইলেকট্রন লেখ, ডান দিকে নিউট্রন লেখ। বাঁদিকে ইলেকট্রন লেখ, ডান দিকে নিউট্রন লেখ। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট লেখ, এটি কি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। আর এ কি হয়, নিস্তড়িত কণা। নাম্বার 2 হচ্ছে দেখ, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে আবর্তন করে। নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে আবর্তন করে। আর নিউট্রন কি বল, নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন অবস্থিত থাকে। নাম্বার 3, ইলেকট্রনের ভর খুব নগণ্য, মানে নিউট্রনের রেসপেক্টে দেখলে খুবই ছোট। নিউট্রনের ভর, একটি নিউট্রনের ভর ইলেকট্রনের তুলনায় প্রায় 1839 গুণ বেশি। প্রায় কথাটা লেখ। নাম্বার 4, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়। এটা লেখ, তড়িৎ ক্ষেত্রে বা চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না।
ঠিক আছে, এটা হয়ে গেলে নেক্সট পার্থক্য হেডিং করবি প্রোটন এবং নিউট্রনের মধ্যে পার্থক্য। প্রোটন এবং নিউট্রনের মধ্যে পার্থক্য। বাঁদিকে প্রোটন লেখ, ডান দিকে নিউট্রন লেখ। বাঁদিকে প্রোটন লিখবি, ডান দিকে নিউট্রন লিখবি। প্রোটনের মধ্যে লেখ, এটা দেখ ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। আর এটা কি, সরি, তড়িৎ নিরপেক্ষ কণা, বা নিস্তড়িত লিখতে পারি, যেটা ইচ্ছা। আচ্ছা, নাম্বার 2, না, প্রোটনের ভর 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি, অর্থাৎ ইলেকট্রনের তুলনায় ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় 1836 গুণ বেশি। অন্যদিকে এদিকে হচ্ছে নিউট্রনের ভর 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, অর্থাৎ ইলেকট্রনের ভরের তুলনায় 1839 গুণ বেশি। নাম্বার 3, প্রোটনের সংখ্যা মৌলের রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রিত করে। নিয়ন্ত্রিত করে। সিমিলারলি এখানে নিউট্রন সংখ্যা মৌলের রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রিত করে না। নাম্বার 4, প্রোটন গ্যাসকে আয়নিত করতে পারে। যেমন লিখবি নিউট্রন গ্যাসকে আয়নিত করতে পারে না। নাম্বার 5, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে প্রোটন বিক্ষিপ্ত হয়। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না।
ঠিক আছে। নেক্সট হেডিং হবে বোরের পরমাণু মডেল। মানে রাদারফোর্ডের তো পরমাণু মডেলের কিছু আমরা কি দেখতে পেলাম বল, ভুল দেখতে পেলাম বা ত্রুটি দেখতে পেলাম। তো 1913 সালে 1913 সালে নিলস বোর সেই ত্রুটিগুলোকে কি করে, সংশোধন করে, এবং সংশোধন করে এক নতুন মডেল প্রকাশ করলেন যাকে বলা হচ্ছে বোর মডেল। নেক্সট হেডিং কর বোরের পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, অনেক সময় বোর পরমাণু মডেলকে বোর রাদারফোর্ডও বলে। ঠিক আছে, পরীক্ষায় যদি বোর রাদারফোর্ডও আসে এটাই লিখবি, বোর পরমাণু মডেল, কেন একটাই জিনিস। তাহলে বোর মডেল কি বলছে দেখ, বোর মডেল বললো যে, লিখছি পরে আগে বোঝ, যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে তো ঘুরবে, তবে যে কোনো বৃত্তাকার পথে ঘুরতে পারে না। মানে যে কোনো কক্ষপথে ইলেকট্রন থাকবেই এরকম ম্যাটার না। মানে উনি কক্ষপথগুলো, মানে কোন কোন কক্ষপথ আসলে এক্সিস্ট করে, কোন কোন কক্ষপথগুলো আসলে হতে পারে, তার উপর একটা স্পেসিফিকেশন দিল যে যে সকল কক্ষপথে ইলেকট্রনগুলোর পরে, মানে 11 এটা বুঝবি তোরা, কৌণিক ভরবেগ বলে একটা জিনিস হয়, যে সকল কক্ষপথে কৌণিক ভরবেগ গুলো ধ্রুবক, একমাত্র সেই কক্ষপথগুলোই এক্সিস্ট করতে পারে। যে যে কক্ষপথে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ ধ্রুবক, অর্থাৎ এই সময় মানে এবং এই কক্ষপথগুলোতে ঘোরার সময় ইলেকট্রন কি করে, কোনো রকম শক্তি বাইরে থেকে নেয়ও না, কোনো রকম শক্তি বর্জনও করে না। এই সব ইলেকট্রনগুলো, মানে এই সব কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় কোনো রকম শক্তির বর্জন বা শক্তির শোষণ করে না, এবং সুতরাং এই কক্ষপথগুলোতে ঘোরার সময় ইলেকট্রনগুলোর শক্তি কি থাকে, স্থির থাকে। এবং এই রকম কক্ষপথগুলোকে বলা হয় সুস্থির কক্ষপথ বা সুস্থিত কক্ষপথ। এই রকম কক্ষপথগুলোকে কি বলা হয়, সুস্থিত কক্ষপথ। ঠিক আছে, তাহলে প্রথম যে রাদারফোর্ডের ত্রুটিটা ছিল কি বল, যে ইলেকট্রন যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে পড়ে যাবে, তাহলে সেটা বড় বুঝিয়ে দিল যে না, এমন কিছু কক্ষপথ আছে যেগুলো হচ্ছে সুস্থির কক্ষপথ বা সুস্থিত কক্ষপথ, যে কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় তার যে শক্তি সেটা ধ্রুবক থাকবে, সে শক্তি বর্জন করবে না। তাহলে শক্তি বর্জন যদি সে না করে তাহলে আর পড়ে যাওয়ার কোনো গল্প নেই। আচ্ছা, আর একটা ত্রুটি কি ছিল, ওই যে বর্ণালী ব্যাপারটা, যে নিরবিচ্ছিন্ন পাওয়া উচিত কিন্তু রেখা বর্ণালী। তাহলে প্রথমত দেখা যাচ্ছে, প্রথমত তো শক্তি বিকিরণ করবেই না নিরবিচ্ছিন্ন ভাবে, তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু তাহলে রেখা বর্ণালী কেন তৈরি হচ্ছে, এইবার দেখ, হতেই পারে কোন উচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন, এই যে নিউক্লিয়াসের চারপাশে তো অনেক কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, কখনো হাই কোনো এনার্জি স্তর থেকে ইলেকট্রন লো এনার্জি স্তরে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসলো কোনো কারণে। তাহলে যখন ধরে নে এটায় এনার্জি E2, এটায় এনার্জি E1, তাহলে কতটা পরিমাণ শক্তি ছেড়ে দেবে সে, E2 মাইনাস E1 পরিমাণ শক্তি সে কি করবে বল, ত্যাগ করবে। E2 মাইনাস E1 পরিমাণ শক্তি সে ত্যাগ করবে। আবার তাকে যদি E1 থেকে E2 তে যেতে হয়, ধর আবার তুই বাইরে থেকে শক্তি দিচ্ছিস, সাপোজলি তুই বাইরে থেকে যদি একই পরিমাণ শক্তি দিস, তাহলে আবার সেই ইলেকট্রনটাই কি হবে বল, উচ্চ শক্তি স্তরে চলে যাবে। ভালো করে বোঝ, ধরে নে কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এলো, উচ্চ শক্তি স্তরের শক্তি ছিল E2, নিম্ন শক্তি স্তরের শক্তি হলো E1। তাহলে যখন উচ্চ থেকে নিম্নতে আসলো, তাহলে কত পরিমাণ এনার্জি ছেড়ে দিল ইলেকট্রন, E2 মাইনাস E1। তাহলে এই যে শক্তি ত্যাগ করলো, এটা তো কন্টিনিউয়াস না, নিরবিচ্ছিন্ন ভাবে হচ্ছে না, এটা মাঝে মাঝে ঘটছে। তাই
এই যে এনার্জির বর্জনটা, শক্তির যে বর্জন, সেটা যেহেতু মাঝে মাঝে হচ্ছে, সেই জন্য বর্ণালীটাও বিচ্ছিন্ন বর্ণালী পাচ্ছি। ক্লিয়ার? এবার আবার উল্টো কথাটাও ট্রু, মানে ইলেকট্রন যদি উচ্চ থেকে নিম্নতে নামতে E2 মাইনাস E1 পরিমাণ শক্তি বর্জন করে, এর উল্টো কথাটাও ট্রু, যে নিম্ন থেকে যদি আজকে ধর আমি উচ্চতে নিয়ে যেতে চাই, ঠিক আছে, তখনও এত পরিমাণ এনার্জি আমাকে বাইরে থেকে প্রোভাইড করতে হবে। নিম্ন থেকে যদি আমি উচ্চতে নিয়ে যেতে চাই, এত পরিমাণ এনার্জি আমাকে বাইরে থেকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে নিম্ন থেকে উচ্চতে চলে যাবে। এবং শুধু তাই নয়, এই যে শক্তির ডিফারেন্সটা E2 মাইনাস E1, এটা ইকুয়াল টু হয় এইচ সি বাই ল্যামডা, বা এটাকে আবার লেখা যায় এইচ নিউ বলে। কোনটা কি জিনিস আমি বোঝাচ্ছি। এইচ হচ্ছে প্ল্যাঙ্কসের ধ্রুবক। প্ল্যাঙ্কস নামে একজন বিজ্ঞানীর নামে নাম দেওয়া হয়েছে প্ল্যাঙ্কস ধ্রুবক। 6.632 ইন্টু 10⁻⁻34 এর ভ্যালু। সি কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। আর এই মিউ সাইনটা এরকম লেখা হয়, ঠিক আছে, এইরকম, মানে ভি এর মতো দেখতে না, কিন্তু মানে আমি ভি লিখে দিয়েছি ভুল করে, এই যে এরকম একটু বেঁকিয়ে লিখবি, এতটাও বেঁকবে না যদিও, এরকম। এই মিউটা কি? কম্পাঙ্ক। মিউটা কি না কম্পাঙ্ক। তো মডেলের স্টেটমেন্ট গুলো লেখ। নাম্বার 1 লেখ, ইলেকট্রন নিউক্লিয়াসকে আবর্তন করে যে কোনো কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট কক্ষপথে, কতগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে পারে, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই লাস্ট লাইনটা আপাতত মুখস্থ করে রাখ, 11-এ উঠে বুঝবি। কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে। তার মানে কি হবে? নিচে লিখবি, কৌণিক ভরবেগ মানে mvr কে কৌণিক ভরবেগ বলা হয়। m মানে ইলেকট্রনের মাস, v মানে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, এবং r মানে হচ্ছে রেডিয়াস। এটা শুড বি ইকুয়াল টু nh/2π হবে, যেখানে h টা লিখে রাখ পাশে, প্ল্যাঙ্কসের ধ্রুবক, আর এনটা হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, মানে প্রথম কক্ষপথ হলে 1 হবে, দ্বিতীয় কক্ষপথ হলে 2 হবে, তৃতীয় কক্ষপথ হলে 3 হবে, এরকম ব্যাপার।
ঠিক আছে? নাম্বার 2, স্যার বল। বলছি তরঙ্গ দৈর্ঘ্যের যেটা যে সাইনটা বললেন ওটাকে কি বলে? ল্যামডা, ল্যামডা। আচ্ছা এটার উচ্চারণ হচ্ছে ল্যামডা, LAMDA। আর এটাকে বলা হয় নিউ, নিউ। মিউ না, মানে এম না কিন্তু, এন, নিউ। ল্যামডা একটাকে নিউ। আচ্ছা, নাম্বার 2 দেখ, এই সকল নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় এই নির্দিষ্ট কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বর্জন করে না। অর্থাৎ ইলেকট্রনের শক্তি ধ্রুবক থাকে। ইলেকট্রনের শক্তি ধ্রুবক থাকে। এই কারণে কক্ষপথগুলিকে সুস্থিত কক্ষপথ বলে। এই কারণে কক্ষপথগুলিকে সুস্থিত কক্ষপথ বলে। 3 নাম্বার দেখ, সুস্থিত লিখতে পারি, স্থায়ী লিখতে পারি, যা ইচ্ছা। স্থায়ী, সুস্থিত একই গল্প। নেক্সট লেখ, যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি ত্যাগ করে। অপরপক্ষে নির্দিষ্ট শক্তি শোষণ করার মাধ্যমে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, উচ্চ শক্তি স্তরে পৌঁছায়। নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছায়। ঠিক আছে, এর নিচে লিখবি, লেখ নিম্ন, মানে আমি দাঁড়া, লেখ নিম্ন শক্তি স্তরের
শক্তি যদি E1 হয় আর উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, তাহলে E2 মাইনাস E1 ইকুয়াল টু H নিউ অথবা Hc বাই ল্যামডা। যেখানে পাশে লেখ H হচ্ছে প্ল্যাঙ্কসের ধ্রুবক, প্ল্যাঙ্কসের ধ্রুবক, এবং এর মান 6.632 ইন্টু 10⁻−34। এটা এসআই সিস্টেমে, ঠিক আছে। এসআই সিস্টেমের ইউনিটটা হচ্ছে, মানে এককটা হচ্ছে জুল, একটা মিনিট, হ্যাঁ, জুল ইন্টু সেকেন্ড। সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটার ভ্যালু 3 ইন্টু 10⁸ অবভিয়াসলি মিটার পার সেকেন্ড। আর নিউটা হচ্ছে লেখ বিকিরণের কম্পাঙ্ক, বিকিরণের কম্পাঙ্ক, এগুলো তো লিখেছিস। আর ল্যামডাটা হচ্ছে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা হচ্ছে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর নেক্সট হেডিং কর রাদারফোর্ডের মডেল, একদিকে লেখ বাদিকে আর ডান দিকে হচ্ছে মানে এদের পার্থক্য। নেক্সট হেডিং হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলের পার্থক্য। তো বাদিকে লেখ রাদারফোর্ডের পরমাণু মডেল আর ডান দিকে লেখ বোরের পরমাণু মডেল। বাদিকে লেখ রাদারফোর্ড পরমাণু মডেল আর ডান দিকে লেখ বোর পরমাণু মডেল। ঠিক আছে, তো নাম্বার 1 লেখ রাদারফোর্ড পরমাণু মডেল সাধারণ বল বিজ্ঞান মানে ক্লাসিক্যাল ফিজিক্স, মানে ফোর্স কাজ করছে তার জন্য ঘুরছে এর ওপর প্রতিষ্ঠিত। মানে আমরা রাদারফোর্ড তো অনেক আগে আবিষ্কার করেছিল, বোরের অনেক আগে। যত বেশি ফিজিক্স এগিয়েছে তত ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স মানে কি বলতো, যেটাকে নিউটনিয়ান ফিজিক্স বলে। মানে নিউটন যে সূত্রগুলো দিয়েছিল, 3টে সূত্র, গতীয় সূত্র আমরা পড়েছি বল গতিতে, সেই 3টে হচ্ছে ফিজিক্সের 3টে পিলারের মতো। বাড়ি বানাতে গেলে যে পিলার লাগে, এর ওপর যে বেসটা, তার মানে পিলারের ওপর দাঁড়িয়ে যে ফিজিক্সটা তৈরি হয়েছিল তাকে ক্লাসিক্যাল ফিজিক্স বলা হয়। পরবর্তীকালে অনেকে হয়তো পেপার টেপারে দেখেছিস, কোয়ান্টাম পার্টিকেল বা বোসন কণা, হিগস কণা, এগুলো শুনেছিস তো, নতুন নতুন, মানে অনেক বেশি পার্টিকেলে, নতুন নতুন পার্টিকেল আবিষ্কার হয়েছে পরবর্তীকালে। ঠিক আছে, এবং আইনস্টাইনের নাম সবাই শুনেছিস। তো নিউটনের পর আইনস্টাইনের এত বড় নাম কেন? নিউটনের যে সূত্রগুলো ছিল তার উপর ডিপেন্ড করে ফিজিক্সের মানে বেশিরভাগ জিনিসই এক্সপ্লেন করা যেত, এবং সেই সব কিছুই ছিল এই নিউটনের ফিজিক্সের মধ্যে, মানে সাধারণ বল বিজ্ঞান। পরবর্তীকালে যে ম্যাক্সওয়েল আসলো, আইনস্টাইন আসলো, রিসেন্ট যিনি মারা গেলেন স্টিফেন হকিংস, এনারা মিলে, মানে এনারা, তারপরে প্ল্যাঙ্কস, ঠিক আছে, এনারা এক নতুন টাইপ অফ ফিজিক্সের সূচনা করলো যাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্স। ঠিক আছে, তো মানে সেটা আলাদা রকমের অ্যাপ্রোচ নেওয়া হলো। মানে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে যে ঘটনাগুলো বোঝানো যাচ্ছিল না, কোয়ান্টাম ফিজিক্স দিয়ে সেই ঘটনাগুলো খুব ভালো করে এক্সপ্লেন করা গেল। ঠিক আছে, তো মানে আধুনিক পদার্থ বিজ্ঞান যেটাকে বলা যায়।
তো বোর মডেল সেরকমই ম্যাক্সওয়েলের মডেলের ওপর দাঁড়িয়ে আছে বা কোয়ান্টাম মতবাদের ওপর দাঁড়িয়ে আছে। তাহলে ম্যাক্সওয়েল বলছে বোরের, এই বোরের বলছে প্ল্যাঙ্কসের। তাহলে বোর মডেল প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদের ওপর প্রতিষ্ঠিত। নাম্বার 2 লেখ, এই মডেল অনুযায়ী পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না। পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা সম্ভব নয় বা ব্যাখ্যা করা যায় না। এখানে কি আমরা দেখতে পেলাম যে অবভিয়াসলি পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করা যায়। নাম্বার 3, এই মডেল অনুযায়ী কি বল, ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে। আর এটা অনুযায়ী হচ্ছে যে নির্দিষ্ট ওই সুস্থির কক্ষপথে শুধুমাত্র আবর্তন করতে পারে। নির্দিষ্ট সুস্থিত বা স্থায়ী বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। নাম্বার 4 হচ্ছে এই মডেল অনুযায়ী রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না। আর এটা অনুযায়ী রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায়। কিন্তু পরের বোরের মডেলেরও কিছু ভুল ত্রুটি বেরোয়, ঠিক আছে? তো নেক্সট হেডিং কর বোরের মডেলের ত্রুটি। স্যার কি হয়েছে? স্যার বলছি এই বর্ণালীটা না আমাদের বাদ দিয়ে দিয়েছিল সিলেবাসে। ক্লাস 7-এ বোধহয় এটা ছিল, কিন্তু বাদ দিয়ে দিয়েছিল স্কুল থেকে, ওটা না আমরা পড়িনি। আচ্ছা, মানে বর্ণালী জিনিসটা বাদ দিয়ে দিয়েছিল সেটা বলছিস তো? হ্যাঁ স্যার। বর্ণালী মানে কিছুই না। বর্ণালী মানে হচ্ছে একটা সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সে 7টা কালারে ভেঙে যায়। তো এবার তুই যদি একটা পর্দা ফেলিস তাহলে দেখবি যে একটা ধর এমনি নর্মাল আলো, ধরে নে একটা সাদা আলো যাচ্ছে এখানে, এরকম যে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন কালারে ভেঙে যায়। মানে লাল, যেটা রামধনুর কালার, বুঝতে পেরেছিস, হলুদ, বেগুনি, নীল, এরকম পরপর 7টা কালারে ভেঙে যায়। তো তুই যদি এখানে পর্দা রাখিস তাহলে লাল, নীল, সবুজ, হলুদ পরপর এরকম দেখতে পাবো।
এই যে ঘটনাটা, এটাকে বর্ণালী তৈরি বলে। ঘটনাটাকে বিচ্ছুরণ বলে, কিন্তু পর্দায় যে জিনিসটা তৈরি হলো সেটা বর্ণালী। এইবার বর্ণালীটা যদি আজকে তোর এরকম হয় যে পরপর গঠন হয়েছে, মানে প্রথমটা পুরোটা লাল, তারপরে পুরোটা সবুজ, মানে কোনো গ্যাপ নেই, মাঝখানে কোনো অন্ধকার সেকশন নেই, ঠিক আছে, অন্ধকার কোনো রিজিয়ন নেই, মানে পুরো সলিড কালার পরপর, মানে একটা জায়গায় যেই লাল শেষ হয়েছে সেখান থেকেই পরের কালারটা শুরু হয়েছে, আবার তারপরের থেকেই তারপরে, এরকম বর্ণালীকে বলা হয় নিরবিচ্ছিন্ন। আর যদি এরকম হতো যে কালারের ভাগ আছে, মানে মানে একটু লাল আছে, তারপর আবার অনেকটা কালো, মানে অন্ধকার সৃষ্টি হয়েছে, তারপর আবার একটা নীল আছে, তখন তাকে আমরা বলি রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন। আমি একটা ছবি দেখাচ্ছি, তোদের ক্লিয়ার হবে, একটু ওয়েট কর, নেট থেকে নামাতে হবে ছবি। এইখানে দেখ, দেখতে পাচ্ছিস তোরা একটা জিনিস, এখানে এই জিনিসটা লক্ষ্য কর, এইটা এইটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, এই যে এইটা, বুঝতে পারছিস? দেখ পর পর আছে, লালটা শেষ হয়ে অরেঞ্জ, তারপরে ইয়েলো, সবুজ, তারপরে আকাশি, তারপরে আবার নীল, এটা নিরবিচ্ছিন্ন। আর তুই যদি রেখা বর্ণালী দেখতে চাস, রেখা বর্ণালী এইটা দেখ, এই যে লাল তৈরি হয়েছে, তারপর একটা অন্ধকার, তারপরে আবার হলুদ, তারপরে অন্ধকার, তারপরে আবার সবুজ, তারপরে একটু অন্ধকার আছে নীল, এইটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী, ঠিক আছে? এরকম হচ্ছে কালারিং হচ্ছে, এইটা হচ্ছে গল্প। যাই হোক, নেক্সট হেডিং কর বোরের পরমাণু মডেলের ত্রুটি। বোরের পরমাণু মডেলের ত্রুটি। সেটা কি বলছে? নাম্বার ওয়ান, যেটা সব থেকে বড় ভুল, মানে বোরের পরমাণু মডেল, যে বোরের পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে সম্ভব, মানে এক ইলেকট্রন যাদের আছে, একটা করে ইলেকট্রন, হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে, আর কাদের কাদের একটা ইলেকট্রন আছে, তারপর হিলিয়াম প্লাসের, কেন হিলিয়ামের দুটো, যদি হিলিয়াম প্লাস হয় তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তারপর হচ্ছে লিথিয়াম টু প্লাসের, লিথিয়াম টু প্লাস, কেন লিথিয়াম এমনি কটা হয় বল, তিনটে, তো দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে টু প্লাস, তো দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে আর কটা পড়ে আছে, একটা, মানে বেসিক্যালি এক ইলেকট্রনীয় সংস্থার জন্য বোরের মডেল শুধুমাত্র ঠিক। তাহলে লেখ কেবলমাত্র হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে এইচ প্লাস, এইচ প্লাস বলছি সরি, হিলিয়াম প্লাস, লিথিয়াম টু প্লাস, এদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা ত্রুটি। নাম্বার টু কি, এই মডেল থেকে পরমাণুর যে থ্রি স্ট্রাকচার, পরমাণু তো একটা থ্রি ডাইমেনশনাল গঠন তৈরি করে, ত্রিমাত্রিক গঠন তৈরি করে, সেই সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না। পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। নাম্বার থ্রি কি,
বোর মডেল অনুযায়ী ইলেকট্রনকে কণা হিসাবে নির্বাচন করা হয়েছে, বাট পরবর্তীকালে এই যে কোয়ান্টাম তত্ত্ব বললাম না, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী পরবর্তীকালে দেখা গেছে ইলেকট্রন তরঙ্গ রূপেও কাজ করতে পারে, কণা রূপেও কাজ করতে পারে। মানে প্রত্যেকটা সাব অ্যাটমিক পার্টিকেল পরবর্তীকালে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী দেখা যায় যে প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র কণা কখনো কখনো কণা হিসাবে কাজ করে, আবার কখনো কখনো তরঙ্গ হিসাবে কাজ করে। এই ধর্মকে ডুয়াল নেচার বলে, দ্বৈত ধর্ম বলে। তোরা 11-এ কেমিস্ট্রিতে পড়বি যে ডি ব্রগলি দ্বৈত ধর্ম, বা ডি ব্রগলি নামে একজন বিজ্ঞানী, তিনি এটা আবিষ্কার করেন যে এই যে সাব অ্যাটমিক মানে অ্যাটমিক লেভেলের কণা, বড় কণা কিন্তু না, মানে আমি তুই না, আমি তুই সবসময় বস্তু হিসাবেই করি। সাব অ্যাটমিক পার্টিকেল মানে খুবই ক্ষুদ্র যে কণাগুলো, তারা কোনো কোনো এক্সপেরিমেন্টে কণা হিসাবে মানে এমনি একটা ভরযুক্ত কণা হিসাবে মানে নিজেদেরকে দেখায়, আবার কখনো কখনো আবার তরঙ্গ হিসাবে নিজেদেরকে দেখায়। তাহলে সেটা এই মডেল থেকে পাওয়া যায় না। তাহলে বোর মডেল অনুযায়ী ইলেকট্রন একটি কণা, কিন্তু কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম বর্তমান। নাম্বার 4, এই যে রেখা বর্ণালী দেখালাম না, যে বোর তো রেখা বর্ণালীকে এক্সপ্লেন করতে পারে, ভালো কথা, কিন্তু আজকে যদি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে এই রেখা বর্ণালীকে রাখি, এই রেখা বর্ণালীগুলো আরো ছোট ছোট রেখায় বিভক্ত হয়ে যায়, এমনি না, নর্মাল টাইমে না। যদি কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রভাব আমি রাখি, তাহলে রেখা বর্ণালীর যে রেখাগুলো দেখলাম সেগুলো আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়, সেটা বোরের মডেল দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালী আরো সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়। বোর মডেল একে ব্যাখ্যা করে না। ঠিক আছে, আজকে এতটাই অবধি ক্লাস থাকবে, নেক্সট দিন এটা শেষ হবে। স্যার কি হয়েছে? স্যার বলছি প্রথম পয়েন্টের লাস্ট ওয়ার্ডটা কি লিখেছেন? প্রযোজ্য। এই যে নেক্সট থার্সডে ক্লাস, টাইমিং আমি বলে, এমনি নিবেদিতা ব্যাচের তো টাইমিং একই 4:30টার সময়, আর মিশনের তোদের আমি বলে দেবো। স্যার নেক্সট থার্সডে তো স্যার আমাদের পরীক্ষা আছে বাংলা। ঠিক আছে, পরীক্ষা